হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মোহাম্মদ মেহেদী হাসান দীপ্ত। ওয়েলকাম টু দ্য লেসন লার্ন। সবাইকে লেসন লার্নের আজকের এই এপিসোডটাতে স্বাগতম। তো বরাবরের মতোই আমরা যে ওয়ার সিরিজের প্রথম ভিডিওটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 1 বা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে, তো সবাইকে সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাই এবং ওইটা দেখার পরেই আপনারা এটা দেখবেন অনুরোধ করছি। সো আজকের এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল দ্য বিগেস্ট ওয়ার ইন হিস্ট্রি, মানব ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে বর্বরতম একটা যুদ্ধ। মানব ইতিহাসের এর আগে মানে এত বড় যুদ্ধ হয়নি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে সবার আগে এটার টাইমলাইন নিয়ে কথা বলতে হয়, যেটা হচ্ছে ফ্রম 1939 টু 1945 বা 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই যুদ্ধের বিস্তৃতি ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করব, ভিডিওটা একটু লং হবে, তো সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করব। তো শুরু করা যাক। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার 2 এর কথা মনে করলে আমাদের মনে যার কথা বা যার ছবি ভেসে ওঠে সে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক বা অগ্রনায়ক হচ্ছে অ্যাডলফ হিটলার। তো অ্যাডলফ হিটলারকে ছাড়া কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কল্পনাই করা যায় না। তো এই লোকটা কিন্তু মানে খুবই কন্ট্রোভার্সিয়াল একজন মানুষ। ওনাকে নিয়ে অনেক কিছুই বলা হয়েছে, যদিও ইতিহাসের মধ্যে তিনি খুবই পরিচিত আর কি। তো যাই হোক, তো অ্যাডলফ হিটলার, সো ইনি হচ্ছে সেই আমাদের মহানায়ক অ্যাডলফ হিটলার, যিনি অক্ষশক্তির মহানায়ক যাকে বলা যায়, বা অ্যাক্সিস পাওয়ারের মেইন হিরো। তো হিটলারের অনেক নিজস্ব ফিলোসফি ছিল, তার নিজস্ব অনেক আইডিয়া ছিল। তো একটা কথা বলতে চাই যে হিটলারের একটা আত্মজীবনীমূলক একটা বই আছে, সেটা হচ্ছে মেইন কাম্ফ। তো আপনারা এই বইটি চাইলে পড়তে পারেন। তো হিটলারের অনেক নিজস্ব মতবাদ ছিল, তার কিছু বিশেষ উক্তি আছে যেগুলা খুবই পরিচিত, যেমন নেচার ইজ ক্রুয়েল, সো উই মে বি ক্রুয়েল টু, আই হ্যাভ দ্য রাইট টু রিমুভ মিলিয়ন্স অফ অ্যান ইনফেরিয়র রেস দ্যাট ব্রিথস লাইক ভার্মিন। সো হিটলার আরেকটা কথা বলছিল যে ওয়ার ইজ লাইফ, ওয়ার ইজ ইউনিভার্সাল, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। তো হিটলার কিন্তু ভাবতো যে তার তার কিন্তু রেসিজমের একটা ব্যাপার ছিল। সে কিন্তু জার্মানিতে বা সমগ্র ইউরোপে রেসিজম ক্রিয়েট করে। হিটলার কিন্তু একজন ফ্যাসিবাদ ছিল, ফ্যাসিবাদ একনায়কতন্ত্র একজন লিডার ছিল। তো যাই হোক, ওটা পরে আসি। তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হিটলারের যে রেসিজম ব্যাপারটা, রেসিজম যে তার একটা নিজস্ব একটা ফিলোসফি ছিল, সেটা হচ্ছে তিনি ভাবতো যে জার্মানরাই পিওর, মানে পিওর ব্রিডের মানুষ। জার্মানরাই হচ্ছে সুপিরিয়র রেস, জার্মানরা হচ্ছে আর্য বা আরিয়ান। হিটলার কিন্তু পিওর জার্মানদেরকে আরিয়ান ভাবতো, অর্থাৎ আর্য জাতিগোষ্ঠী ভাবতো। আর্যরা কিন্তু খুবই প্রাচীন বা বলা যায় মানব জাতির মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে প্রথম দিকে যে জাতি সেটা হচ্ছে আর্য বা ইন্দো ইউরোপিয়ান আর্য, যারা তাদেরকে আরিয়ান বলা হতো। তো হিটলার ভাবতো যে ইউরোপের মধ্যে বা পুরো পৃথিবীর মধ্যেই তারাই একমাত্র আর্য জাতি, আর যত জাতি আছে এগুলো সব ইনফেরিয়র। একমাত্র জার্মানরাই পিওর ব্রিডের, পিওর ব্লাডের, এবং জার্মানরা হচ্ছে আরিয়ান এবং তারাই হচ্ছে পিওর ব্লাড এবং তারাই হচ্ছে সুপিরিয়র রেস। তো হিটলার কিন্তু এটা ভাবতো। তো অন্য যত রেস আছে, লাইক ব্ল্যাক পিপল বা অন্য জাতিগোষ্ঠীর যে মানুষগুলো আছে, লাইক স্লোভিক পিপল, রোমানিয়ান পিপল, তারপর অন্য ধর্মের যে মানুষগুলো আছে বা অন্য জাতের যে মানুষ আছে, জিউস, ইহুদি, ওদেরকে কিন্তু হিটলার বা হিটলারের দল, নাজি বাহিনী, যাই হোক জার্মান যে গভর্নমেন্ট, তার একেবারেই পছন্দ করতো না। তো হিটলারের এই আইডিওলজি ছিল। হিটলার কিন্তু একজন ফ্যাসিস্ট ডিক্টেটর ছিল। তো ফ্যাসিস্ট বলতে গেলে যে ফ্যাসিজম শব্দটা আসে বা ফ্যাসিবাদ জিনিসটা কি? ফ্যাসিবাদ জিনিসটা হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা বা এমন একটা গভর্নেন্স সিস্টেম যেটার মধ্যে এক নায়কতন্ত্র থাকবে এবং একজনের হাতে সমগ্র ক্ষমতা থাকবে এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। কোনো অপোজিশন পার্টি বা অপোজিশন আইডিওলজি এক্সিস্ট করতে পারবে না। এটা হচ্ছে ফ্যাসিবাদ, যে আমার হাতে পাওয়ার, আমি সব কিছু, আমার কথা সব কিছু চলবে, অন্য কেউ কিছু বলতে পারবে না, কোনো না শব্দ শোনা যাবে না, মানে কোনো অপোজিশন পার্টি থাকবে না, কোনো বিরোধী দল থাকবে না, কোনো বিরোধী মতবাদ থাকতে পারবে না, বিরোধী মতদার্শ থাকতে পারবে না। এই এটাই হচ্ছে ফ্যাসিজম বা এটাই হচ্ছে ফ্যাসিবাদ। হিটলার কিন্তু জার্মানিতে একজন ফ্যাসিস্ট ডিক্টেটর ছিল। তো ইন জার্মানি অ্যাডলফ হিটলার কেম টু পাওয়ার অ্যাজ এ চ্যান্সেলর, ঠিক আছে, অ্যাজ এ চ্যান্সেলর ইন 1933, 1933 সালে কিন্তু অ্যাডলফ হিটলার জার্মানিতে তার সর্বোচ্চ ক্ষমতা সে দখল করে এবং নাজি বাহিনীর লিডার হয় এবং জার্মানি চ্যান্সেলর সে হয়। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই সে নিজেকে ফিউরার নামক একটা টাইটেল দেয়। তো যাই হোক, সে ছিল ফ্যাসিস্ট ডিক্টেটর।
বা ফ্যাসিবাদ একজন লোক ছিল, ফ্যাসিবাদ একনায়কতন্ত্রের একজন গভর্নমেন্ট বডি ছিল সে। তো যাই হোক, এভাবে কিন্তু হিটলার জার্মানিতে পাওয়ার ক্রিয়েট করে এবং নিজের যে ক্ষমতা সে দখল করে 1933 সালে। তো আপনারা কিন্তু এগুলো নোট করে রাখবেন। তো আমরা পরবর্তীতে চলে যাই। পরের স্লাইডে যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সাম কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কারণ আমরা এখন ব্যাখ্যা করব। কিছু পয়েন্ট আমরা দিছি, যেমন দ্য ফেলিয়ার অফ পিস এফোর্টস। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে যে পিস এফোর্ট মানে অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা যে ব্যর্থ হয়, সমগ্র বিশ্ব বা বিশ্বের যে ক্ষমতাসীন দলগুলো ছিল বা ক্ষমতাসীন রাষ্ট্রগুলো ছিল, তারা কিন্তু শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। দ্য ফেলিয়ার অফ পিস এফোর্টস, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু এর যে সূচনার জন্য একটা অন্যতম কারণ। তো এর পিছনে আবার আছে দ্য রাইজ অফ ফ্যাসিজম, তারপরে ফরমেশন অফ এক্সিস কোয়ালিশন। এক্সিস কোয়ালিশন বা অর্থাৎ অক্ষশক্তির পাওয়ারটা, অক্ষশক্তির দেশগুলো কীভাবে একত্রিত হয়, জাপান, ইটালি, জার্মানি কীভাবে একত্রিত হয়, কীভাবে এদের মধ্যে অক্ষশক্তির কোয়ালিশনটা হয়, কীভাবে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ বা বন্ড ক্রিয়েট হয়, তো এটা আমরা দেখব। তো জার্মান অ্যাগ্রেশন ইন ইউরোপে কীভাবে জার্মানদের অ্যাগ্রেশনটা কীভাবে হয়, জার্মানদের কীভাবে আধিপত্য বিস্তার হয়। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে কিন্তু জার্মানরা কিন্তু দমায় গেছিলো, ভার্সাই চুক্তির ফলে কিন্তু জার্মানদের সব দিক থেকে কিন্তু আটকায় দেওয়া হয়। তারা কিন্তু যুদ্ধাপরাধীদের রাষ্ট্র ছিল, কিন্তু হঠাৎ করেই কিন্তু তাদের একটা অ্যাগ্রেশন ক্রিয়েট হয় ইউরোপে, সেটা আমরা দেখব। তো বিশেষ করে যেমন চেক আর অস্ট্রিয়া, অর্থাৎ চেকোস্লোভাকিয়া আর অস্ট্রিয়াতে কিন্তু তাদের অ্যাগ্রেশন ক্রিয়েট হয়, সেটা আমরা ব্যাখ্যা করব। তো দ্য ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশন, পুরা বিশ্বে একটা ফাইন্যান্সিয়াল এবং জিওগ্রাফিক্যাল ফাইন্যান্সিয়াল একটা গ্রেট ডিপ্রেশন কিন্তু আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। এটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু এর একটা অন্যতম আন্ডারলাইং কজ। এরপরে কিন্তু আমরা দেখতে পাই জাপানের কিন্তু ইম্পেরিয়ালিজম, মিলিটারিজম আমরা দেখতে পাই, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা পরবর্তীতে মুগডেন ইনসিডেন্ট এবং ইনভেশন অফ মুনচেরিয়া দেখতে পাই, এবং পরবর্তীতে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাই যে জাপান কীভাবে চায়নাকে ইনভেড করে। তো এই প্রত্যেকটা রিজন বা প্রত্যেকটা কজই কিন্তু আন্ডারলাইং কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার টু, এইগুলোর কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হয়। তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্টই ব্যাখ্যা করব। এখানে একটা মজার জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে হিটলার কিন্তু উগ্র একজন জাতীয়তাবাদের একজন মানে ব্যক্তিত্ব ছিল, কিন্তু তিনি কিন্তু অ্যাকচুয়ালি জার্মান মানে ছিল না, তিনি কিন্তু অস্ট্রিয়ান বর্ন ছিল। তো যাই হোক, এটা অনেকে জানে না যে হিটলার অস্ট্রিয়ান বর্ন ছিল। অনেকে ভাবে যে হিটলার একদম জার্মানিতে জন্মগ্রহণ করছে, তিনি কিন্তু অস্ট্রিয়াতে একটা গ্রামে জন্মগ্রহণ করে। তো যদি আমরা এগুলো ব্যাখ্যা করি, যেমন দ্য ফেলিয়ার অফ পিস এফোর্টস, তো আমরা দেখতে পাই যে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু লিগ অফ নেশনসের জন্ম হয়, যেটাকে কিন্তু টুথলেস অর্গানাইজেশন বলা হয়, টুথলেস লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনসটার মেইন কাজই ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা এবং যুদ্ধবিরতি করা, এবং যাতে পরবর্তীতে কোনো যুদ্ধ না হয় সেটার সমগ্র ব্যবস্থা নেওয়া। লিগ অফ নেশনস কিন্তু একটা ভার্সাই চুক্তির ফলে কিন্তু একটা প্রোডাক্ট ছিল, ভার্সাই চুক্তির প্রোডাক্ট বলা যায় লিগ অফ নেশনসকে। এখন লিগ অফ নেশনস কিন্তু আমেরিকা এবং ফ্রান্স এবং রাশিয়া এবং ইউরোপের যত কান্ট্রিগুলো ছিল, পাওয়ারফুল কান্ট্রি বা অ্যালাইড ফোর্সের যারা ছিল, অ্যালাইড কান্ট্রিগুলো ছিল, তারাই কিন্তু ক্রিয়েট করে লিগ অফ নেশনস। কিন্তু তাদের মেইন কাজ যেটা ছিল পিস এফোর্ট তৈরি করা বা শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু সেটাতে তারা ব্যর্থ হয়, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এবং আমরা পরবর্তীতে দেখতে পাই যে ভার্সাই চুক্তির ফলে কিন্তু অ্যাক্সিস পাওয়ারের অর্থাৎ জার্মানিকে কিন্তু একটা হিউজ, একটা বিশাল রকমের একটা চাপ ক্রিয়েট করা হয়, সব রকমের চাপ, জিওগ্রাফিক্যাল, সেটা ফিনান্সিয়াল, তাদের কিন্তু সব দিক থেকে চাপ দেওয়া হয়। তাদের কিন্তু একটা হিউজ ফিনান্সিয়াল যেই ব্যাপারটা আছে, অর্থাৎ ক্ষতিপূরণ, যুদ্ধের ফলে কিন্তু তাদেরকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। এর ফলে কিন্তু জার্মানিতে কিন্তু বিশাল আকারের একটা ফিনান্সিয়াল ডিপ্রেশন আসে। এখানে কিন্তু ইনফ্লেশন, মারাত্মক রকমের ইনফ্লেশন হয়, বিভিন্ন কিছু হয়, এবং এর ফলে কিন্তু ইভেন জার্মানি কিন্তু তাদের লিভিং স্পেসও হারায়। তাদের জার্মান কিন্তু তাদের নিজের দেশের অনেকগুলো অংশ পর্যন্ত হারায় ফেলায়। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা বিরোধ ক্রিয়েট হয়। লিগ অফ নেশনসের কাজ ছিল শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় আমরা দেখতে পাই। ইভেন আমরা যখন দেখতে পাই যে ইউরোপে কিন্তু একটা এগ্রেশন ক্রিয়েট হয়, তখনও কিন্তু লিগ অফ নেশনস একদম চুপ করে থাকে, তারা কোনোভাবেই কোনো এফেক্টিভ কিছুই করতে পারে নাই। তো আমরা এরপরে যেটা দেখি সেটা হচ্ছে দ্য রাইজ অফ ফ্যাসিজম, যে ফ্যাসিবাদের যে সূচনা,
ফ্যাসিবাদ কিন্তু খুবই খারাপ একটা জিনিস, খুবই বাজে একটা গভর্নেন্স সিস্টেম এটা ফ্যাসিবাদ। তো ফ্যাসিবাদের সূচনা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইতালিতে বেনিটো মুসোলিনি, যাকে ফাদার অফ ফ্যাসিজম বলা হয়। তো ফাদার অফ ফ্যাসিজম অর্থাৎ ইতালিতে বেনিটো মুসোলিনি কিন্তু ফ্যাসিবাদের সৃষ্টি করে, এবং পরবর্তীতে এই ফ্যাসিবাদ বা ফ্যাসিজম কিন্তু ইতালি থেকে জার্মানিতে, অর্থাৎ অ্যাডলফ হিটলারও কিন্তু সেই ফ্যাসিবাদটা গ্রহণ করে, এবং সে কিন্তু ফ্যাসিস্ট ডিক্টেটর হিসেবে আমরা দেখতে পাই সে ক্ষমতায় আসে। তো এইভাবে কিন্তু ইতালিতে আর জার্মানি কিন্তু ফ্যাসিজমের যে রাইজ এটা কিন্তু হয়, ফ্যাসিজমের সূচনা হয়। তো এরপর আমরা দেখতে পাই ফরমেশন অফ অ্যাক্সিস কোয়ালিশন, কীভাবে অক্ষশক্তির দেশগুলো একত্রিত হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে এই অ্যাক্সিস কোয়ালিশনটা হয়, জাপান আর ইতালি আর জার্মানি কীভাবে একত্রিত হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বিভিন্ন প্যাক্ট, এবং ওই সময়কালটাতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুকাল মানে সূচনাকালের পর্যন্ত কিন্তু তাদের মধ্যে বিভিন্ন কোয়ালিশন, বিভিন্ন ট্রিটি, বিভিন্ন প্যাক্ট, বিভিন্ন মিউচুয়াল আমরা অনেক কিছু দেখতে পাই। যদি আমরা কিছু উল্লেখযোগ্য কিছু ট্রিটির কথা বলি তাহলে ট্রাইপার্টেড প্যাক্ট বলতে হয়, তারপর প্যাক্ট অফ স্টিল, তারপরে অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট বা অ্যান্টি কমিউনিজম প্যাক্ট, যেটা আমরা দেখতে পাই 1936 সালে জাপান এবং জার্মানির মধ্যে হয়। এই জাপান কিন্তু তখন খুবই একটা অ্যাগ্রেসিভ একটা কান্ট্রি ছিল, তাদের মধ্যে কিন্তু উগ্র জাতীয়তাবাদ, উগ্র মিলিটারিজম, তারপরে ইম্পেরিয়ালিজম দেখতে পাই। তারা কিন্তু এশিয়ার দিকটাতে আসতে চায়, তারা কিন্তু কোরিয়া দখল করে, থাইল্যান্ড দখল করে, তারপরে তারা চায়নায় ইনভেট করে, চায়নার অনেকগুলো জায়গা দখল করে। আমরা পরবর্তীতে দেখতে পাই যে মুগডেন ইনসিডেন্ট হয়, মুঞ্চুরিয়াতে তারা কিন্তু ইনভেট করে। তো যাই হোক, জাপান আর জার্মানি তারা কিন্তু অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট এই চুক্তিটাতে সই করে, এবং তারাও কিন্তু জাপানও কিন্তু ফ্যাসিজমের দিকে যেতে থাকে, এবং তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। এর ভিতরে কিন্তু পরবর্তীতে ইতালিও জয়েন করে। তো এইভাবে কিন্তু অ্যাক্সিস কোয়ালিশন হয়। শুধু অ্যান্টি কমিন্টার্ন প্যাক্টই না, আমরা যুদ্ধের আগে দেখতে পাই তাদের মধ্যে ট্রাইপার্টাইট প্যাক্ট হয়, বার্লিন এবং অর্থাৎ জার্মানি, জাপান আর ইতালির মধ্যে কিন্তু ট্রাইপার্টাইট প্যাক্ট হয় 1940 সালে, এবং 1939 সালে কিন্তু আমরা দেখতে পাই প্যাক্ট অফ স্টিল হয়, যেটা জার্মানি এবং ইতালির মধ্যে হয়। জার্মানি আর ইতালির মধ্যে কিন্তু অনেক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা শুরু থেকে দেখতে পাই, যে তাদের মধ্যে ফ্যাসিজমের একটা ব্যাপার আছে, তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই। ইভেন 1939 সালে কিন্তু প্যাক্ট অফ স্টিল বা প্যাক্ট অফ ফ্রেন্ডশিপ সেটা আমরা দেখতে পাই। এভাবে কিন্তু জার্মানি আর ইতালি ফ্রেন্ডশিপ হয়। তারপর আমরা দেখতে পাই যে জার্মান আর জাপানের ফ্রেন্ডশিপ হয়। তারপরে এই প্যাক্টগুলোতে কিন্তু জার্মানি এবং ইতালিও কিন্তু পরবর্তীতে সাইন করে। তো এভাবে কিন্তু তিনটা দেশ একত্রিত হয়। ইভেন সেই সময়টাতে যেই স্পেনের সিভিল ওয়ার হয়, সেখানেও কিন্তু আমরা ইতালির সাপোর্ট, তারপরে জার্মানির সাপোর্ট আমরা দেখতে পাই। এভাবে কিন্তু তাদের মধ্যে একটা অ্যাক্সিস কোয়ালিশন হয়। এভাবে কিন্তু অক্ষশক্তির দেশগুলো গঠন হয়। তো আমরা যদি জার্মান অ্যাগ্রেশন ইন ইউরোপ এটা নিয়ে আলোচনা করি, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানি কিন্তু তাদের ক্ষমতা হারায় ফেলায়, ইউরোপে তাদের যত পাওয়ার ছিল সব কিছু হারায় ফেলায়। কিন্তু হিটলার আসার পর থেকেই কিন্তু হিটলার কিন্তু ভার্সাই চুক্তির প্রত্যেকটা যেই রুলস ছিল বা প্রত্যেকটা চুক্তির যে প্রত্যেকটা পয়েন্ট ছিল সবগুলো কিন্তু সে ব্রেক করতে থাকে, সে চুক্তি ভাঙতে থাকে। সে কিন্তু চুক্তি ভেঙে সে তার দেশের যেই জায়গাগুলো দখল করার কথা ছিল না সেগুলো কিন্তু দখল করতে থাকে। সে অস্ত্র বিরতি চুক্তি থেকে কিন্তু সরে আসে, সে অস্ত্র বানাতে শুরু করে, এবং সে কিন্তু মিলিটারি রাইজ করতে শুরু করে। ইভেন চেকোস্লোভাকিয়ার ওয়েস্টার্ন পার্টটা কিন্তু সে দখল করে নেয়। আস্তে আস্তে কিন্তু হিটলার অস্ট্রিয়ার কিছু জায়গা দখল করে, তারপরে চেকোস্লোভাকিয়ার কিছু জায়গা দখল করে। এখানে কিছু মজার ব্যাপার আছে, যেমন হিটলার কিন্তু 1938 সালে অস্ট্রিয়ার একটা পার্ট অ্যানেক্সেশন করে ফেলে, অর্থাৎ নিয়ে নেয়, দখল করে নেয়, এবং 1938 সালে কিন্তু ওয়েস্টার্ন বর্ডার অর্থাৎ চেকোস্লোভাকিয়ার ওয়েস্টার্ন বর্ডার সে দখল করে নেয়। এখানে একটা জিনিস বলতে হয় যে ফ্রান্স কিন্তু পোল্যান্ডের সাথে একটা মিউচুয়াল ডিফেন্স ট্রিটির মধ্যে যায়, অর্থাৎ পোল্যান্ডকে কিন্তু ফ্রান্স সাপোর্ট করতে থাকে। এবং আমরা দেখতে পাই যে জার্মানি কিন্তু পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই কিন্তু যুদ্ধের সূচনা হয়। তো
তো যাই হোক, ওটাতে পরে আসি। এভাবে কিন্তু জার্মানদের একটা অ্যাগ্রেশন ক্রিয়েট হয় ইউরোপে। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যখন জার্মানি যে অ্যাগ্রেশন ক্রিয়েট হয় তখন কিন্তু লিগ অফ নেশন চুপ করে থাকে। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী চেম্বারলেন কি করে, হিটলারকে বোঝায় যে যখন হিটলার চেকোস্লোভাকিয়া আক্রমণ করে বা দখল করতে শুরু করে, তখন কিন্তু চেম্বারলেন যা বলে যে এটা আপনি এটা করেন না, এটা করা যাবে না। তো সবাই কিন্তু তখন যুদ্ধকে প্রচুর ভয় পাইতো, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে একটা খুবই মারাত্মক একটা বর্বরতম একটা পার্ট সবাই পুরো বিশ্ব দেখছে। তো কেউই চায় না যে যুদ্ধে জড়ায় যায়, একটা ওয়ার হোক, এটা কিন্তু কেউই চাইতো না। সো কেউই হিটলারকে আর কিছু বলতো না। হিটলার নিজের মতোই সে তার কাজ করতে থাকে। সে পরবর্তীতে সে কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী চেম্বারলেনকে কিন্তু সে আশ্বাস দেয় যে সে আর দখল করবে না, চেকোস্লোভাকিয়ার কোনো অংশ দখল করবে না। কিন্তু চেম্বারলেন মানে তার সাথে একটা দেখা সাক্ষাৎ হওয়ার পরে, তাদের যে মিটিং হয়, এই মিটিং হওয়ার পরে কিন্তু কথা ছিল যে হিটলার আর দখল করবে না। চেম্বারলেন বাসায় যাওয়ার মানে অর্থাৎ সে তার নিজ কান্ট্রিতে ফেরত আসার 6 মাস পরে কিন্তু হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশ দখল করে ফেলায়। তো এই জিনিসটা একটু ফানি ছিল। যাই হোক, এভাবে কিন্তু হিটলারের যে জার্মানের যে এগ্রেশন এভাবে কিন্তু শুরু হতে থাকে। তো এইভাবে কিন্তু জার্মানি তাদের ক্ষমতা সে পুনরুদ্ধার করতে থাকে, এবং তাদের যে যুদ্ধের যেই ক্ষতিপূরণ এগুলো কিন্তু সে দেওয়া বন্ধ করে দেয়। জার্মানি কিন্তু দেওয়া বন্ধ করে দেয়। এভাবে কিন্তু জার্মানদের একটা অ্যাগ্রেশন ক্রিয়েট হতে থাকে ইউরোপে। তো এই পরবর্তীতে কিন্তু জার্মানি পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে আনুষ্ঠানিক সূচনা সেটা কিন্তু শুরু হয়। ইভেন এখানে আরও কিছু পয়েন্ট আছে, যেমন দ্য ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশন, যে 1929 সাল বা 29 সাল থেকে শুরু হয়। তো 30 সালে কিন্তু একটা গ্রেট ডিপ্রেশন শুরু হয়, যে 1929 সালের সম্ভবত 29 অক্টোবর কিন্তু নিউ ইয়র্কে একটা স্টকের ক্রাশ হয়। তো একটা পুরো ওয়ার্ল্ডে কিন্তু একটা ফিনান্সিয়াল গ্রেট ডিপ্রেশন ক্রিয়েট হয়। এটাও কিন্তু একটা অন্যতম আন্ডারলাইং কজ ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর। তো এরপরে আমরা দেখতে পাই যে মুগডেন ইনসিডেন্ট, যেটা 1931 সালের, যে মুগডেনের রেলওয়েতে একটা এক্সপ্লোশন করানো হয়, যেটা জাপান দায়ী ছিল। তো জাপান চাচ্ছিল যে তাদের সমগ্র একটা বিস্তার করতে, এশিয়াতে তাদের সাম্রাজ্য বিস্তার করতে, এবং তারা কিন্তু ন্যাচারাল রিসোর্সের কারণে, মানে ন্যাচারাল রিসোর্স বা তেল গ্যাস বা যাই হোক এগুলোর কারণে কিন্তু সে চায়নার কিছু অংশ সে ইনভেট করতে থাকে, এবং এশিয়াতে সে চায় সাম্রাজ্য বিস্তার করতে। তো এইভাবে এগুলো কিন্তু আন্ডারলাইং কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার 2। আমরা পরবর্তী স্লাইড যদি যাই, তো আমরা দেখতে পাই ইমিডিয়েট কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার 2, যেই অফিসিয়াল যে কজেসগুলো আছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সূচনায় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায়। ইমিডিয়েট কজগুলো আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে হিটলার হেটেড দ্য ট্রিটি অফ ভার্সাইলস অ্যান্ড ভায়োলেটেড ইট। First he built up German military, then he sent troops into Rhineland. This was a direct violation of the Treaty of Versailles, which said in 1919 that Rhineland was a demilitarized zone. তো হিটলার কিন্তু ভার্সাই চুক্তি থেকে সম্পূর্ণরূপে সরে আসে, এবং সে কিন্তু জার্মান মিলিটারি সে বিল্ড করতে শুরু করে। এটা আমরা আগেই বলছি। তো ভার্সাই চুক্তিতে একটা কথা ছিল যে জার্মানির একটা ওয়েস্ট পার্ট একটা জায়গা ছিল, সেটা হচ্ছে রাইনল্যান্ড নাম। তো রাইনল্যান্ড কিন্তু সম্পূর্ণরূপে ডিমিলিটারাইজড, এখানে কোনো মিলিটারি মানে ডিমিলিটারাইজড জোন, এখানে কোনো সম্পূর্ণ যুদ্ধবিরতি একটা জায়গা। তো এখানে কিন্তু হিটলার কিন্তু ট্রুপ পাঠায় বা সৈন্য পাঠায়। এভাবে কিন্তু সে একটা ডিরেক্ট ভায়োলেশন করে ভার্সাই চুক্তির, যেটা ছিল 1919 সালে। যেটা ছিল 1919 সালে বলা হয়েছিল যে এটা একটা ডিমিলিটারাইজড জোন, কিন্তু পরবর্তীতে কিন্তু হিটলার এখানে সৈন্য পাঠায়। এভাবে কিন্তু সে ভার্সাই চুক্তিকে সম্পূর্ণরূপে ভায়োলেট করে। আর অফিসিয়ালভাবে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেপ্টেম্বরের 1 তারিখ 1939 সালে বা সেপ্টেম্বর 1, 1939, জার্মানি ইনভেডেড পোল্যান্ড উইদাউট এ ডিক্লারেশন অফ ওয়ার। দিস স্টার্টস ওয়ার্ল্ড ওয়ার 2। তো সেপ্টেম্বরের 1 তারিখে 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অফিসিয়াল সূচনা হয়। তো এই তারিখটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা নোট করে রাখবেন। তো ব্রিটেন অ্যান্ড ফ্রান্স ডিক্লেয়ার্ড ওয়ার অন জার্মানি অন সেপ্টেম্বর 3, 1939। তো পোল্যান্ড আক্রমণের পরে কিন্তু ব্রিটেন আর ফ্রান্স তো আর চুপ করে থাকবে না, তাদের কিন্তু মিউচুয়াল ডিফেন্স ট্রিটি ছিল পোল্যান্ডের সাথে। তো এইভাবে কিন্তু তারাও যুদ্ধে অংশগ্রহণ করে। তো ইতালি ডিক্লেয়ার্ড ওয়ার অন ফ্রান্স অ্যান্ড ব্রিটেন অন June 10,
10 জুন 1940। তো 1940 সালে কিন্তু ইতালি ফ্রান্স আর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো ইতালি কিন্তু অক্ষশক্তির অর্থাৎ জার্মানির সাথে ছিল। যাই হোক, আমরা পরের স্লাইডে চলে যাই। যে টু সাইড অফ ওয়ার্ল্ড ওয়ার টু, দুইটা সাইড কিন্তু ইমার্জ করে। একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার বা মিত্রশক্তি, আর একটা হচ্ছে অ্যাক্সিস পাওয়ার বা অক্ষশক্তি। অ্যাক্সিস পাওয়ারে আমরা দেখতে পাই জার্মানি, ইতালি আর জাপান, এই তিনজন এক দলে। আর অ্যালাইড ফোর্সে আমরা দেখতে পাই ব্রিটেন বা ইউকে, ইউএসএ বা আমেরিকা, রাশিয়া আর ফ্রান্স। তো এরপর একটা জিনিস বলতেই হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানির যেই একটা বিশেষ পাওয়ার বা তাদের একটা মিলিটারি একটা জার্মান মিলিটারি একটা ওয়ার্ল্ড ওয়ার টু এর একটা কি ওয়ার্ড, সেটা হচ্ছে ব্লিটজক্রিগ। তো ইন জার্মান ব্লিটজক্রিগ মিন লাইটনিং ওয়ার। তো হিটলার ইউজ ব্লিটজক্রিগ ডিউরিং হিজ ইনভেশন অফ পোল্যান্ড। পোল্যান্ড আক্রমণে কিন্তু হিটলার এই ব্লিটজক্রিগ যেই টেকনিক আছে সেটা কিন্তু ইউজ করে। তো ব্লিটজক্রিগ ইনক্লুডেড সারপ্রাইজ অ্যাটাকস, rapid advances into enemy territory and massive air attacks that struck and shocked the enemy. তো ব্লিটজক্রিগ মূলত হচ্ছে লাইটনিং ওয়ার, অর্থাৎ আকাশ দিয়ে যুদ্ধবিমান অ্যাটাক করবে, ট্যাঙ্ক এবং ম্যাসিভ একটা র্যাপিড একটা অ্যাডভান্স হবে, যে সব সৈন্য, সব ট্যাঙ্ক, গোলাবারুদ সব একসাথে মানুষ যা আছে সব নিয়ে অ্যাটাক করা হবে। এটা হচ্ছে ব্লিটজক্রিগ। তো জার্মানি অ্যাচিভড মোস্ট অফ ইটস ভিক্টোরিজ ইন ওয়ার্ল্ড ওয়ার টু উইথ ব্লিটজক্রিগ ট্যাকটিক। এই হচ্ছে সেই ব্লিটজক্রিগ কিছু নমুনা আর কি। তো ওয়ার্ল্ড ওয়ার টু এর কিছু কি ফিগার্স অফ ওয়ার্ল্ড ওয়ার টু যেগুলো জানতেই হবে, এগুলো নোট করে রাখা দরকার। ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার ছিল সেটা চেম্বারলেইন এবং উইনস্টন চার্চিল। আমেরিকার অর্থাৎ ইউএসএর প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 32তম প্রেসিডেন্ট এবং হ্যারি এস ট্রুম্যান 33তম। ফ্রান্সের প্রাইম মিনিস্টার দালাদিয়ের এবং ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল। জাপানের রাজা বা এম্পায়ার হিরোহিতো এবং প্রাইম মিনিস্টার প্রিন্স কোনোয়ে এবং জেনারেল তোজো। এই জেনারেল তোজো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো রাশিয়ার প্রেসিডেন্ট ছিল জোসেফ স্টালিন এবং ইতালি বেনিটো মুসোলিনি এবং জার্মানির অ্যাডলফ হিটলার। এরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি ফিগার, অর্থাৎ নায়কগণ আর কি। তো যাই হোক, এরপরে আমরা যদি দেখতে পাই আরও কিছু কিওয়ার্ড ওয়ার্ল্ড ওয়ার টু এর, যেমন দ্য বিগ থ্রি অফ ওয়ার্ল্ড ওয়ার টু। কারা ছিল দ্য বিগ থ্রি? রুজভেল্ট, স্টালিন আর চার্চিল। উইনস্টন চার্চিল, স্টালিন আর রুজভেল্ট। আমেরিকার রুজভেল্ট, রাশিয়ার স্টালিন আর ব্রিটেনের চার্চিল। দ্য বিগ থ্রি হ্যাড এ মিটিং ইন তেহরান ইন 1943। 1943 সালে কিন্তু তেহরানে তাদের একটা কনফারেন্স বা মিটিং হয়, যেটার নাম ছিল দ্য তেহরান কনফারেন্স। তো ডেজার্ট ব্যাট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু এদের যুদ্ধে যে তাদের অগ্রণী ভূমিকার জন্য তাদের কিন্তু উপাধি দেওয়া হয়। যেমন ডেজার্ট ব্যাট নামে পরিচিত ছিল জেনারেল মন্তেকুমারি, যিনি ছিলেন ব্রিটেনের কমান্ডার, এবং ডেজার্ট ফক্স হিসেবে পরিচিত ছিল জার্মানের ফিল্ড মার্শাল রোমেল, খুবই পরিচিত একটা মুখ। আর আমেরিকার কমান্ডার ছিল আইজেনহাওয়ার, ইনিও খুবই পরিচিত এবং খুবই উল্লেখযোগ্য একজন কমান্ডার ছিলেন। অপারেশন নরম্যান্ডি ল্যান্ডিংসের কিন্তু অন্যতম একজন জেনারেল ছিলেন এই ডোয়াইট আইজেনহাওয়ার। আর বাফার স্টেট ছিল বেলজিয়াম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল বেলজিয়াম। আর কমনওয়েলথ গ্রেভিয়ার্স, তো বিশ্বে অনেক জায়গায় কিন্তু কমনওয়েলথ গ্রেভিয়ার্স আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি স্থল আর কি। তো বাংলাদেশে কিন্তু আমরা কুমিল্লা আর চট্টগ্রামে, অর্থাৎ কুমিল্লা আর চট্টগ্রাম কিন্তু আমরা কমনওয়েলথ গ্রেভিয়ার্স বা সমাধি ক্ষেত্র দেখতে পাই। তো কোরিয়া আর মিয়ানমার ছিল জাপানের আন্ডারে। আমি ওই জায়গায় বলছিলাম যে থাইল্যান্ড, ওটা ভুল বলছি আর কি। কোরিয়া আর মিয়ানমার ছিল জাপানের আন্ডারে তারা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরপরে চলে যাই পার্ল হারবার অ্যাটাক। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা ইনসিডেন্ট। পার্ল হারবার 7 ডিসেম্বর 1941। তো যুদ্ধ শুরু হয় 1939 সালে এবং 1941 সালে 7 ডিসেম্বর আমরা দেখতে পাই যে দ্য অ্যাটাক অন পার্ল হারবার ওয়াজ এ সারপ্রাইজ মিলিটারি স্ট্রাইক বাই দ্য ইম্পেরিয়াল জাপানিজ নেভি এয়ারফোর্স, অর্থাৎ এয়ার সার্ভিস, আপন দ্য ইউনাইটেড স্টেট এগেনস্ট দ্য নেভাল বেস অ্যাট পার্ল হারবার ইন হনুলুলু। তো পার্ল হারবার অর্থাৎ
হনুলুলুর একটা জায়গা পার্ল হারবার। তো এই পার্ল হারবারে আমেরিকার একটা নেভাল বেস ছিল। তো আমেরিকার নেভাল বেসে কিন্তু জাপানের এয়ারফোর্স কিন্তু একটা সারপ্রাইজ মিলিটারি স্ট্রাইক করে। তো এই স্ট্রাইকটার নাম ছিল পার্ল হারবার অ্যাটাক। So the Japanese intended the attack as a preventive action to keep the United States Pacific Fleet from interfering with its planned military actions in Southeast Asia against the overseas territories of the United Kingdom, the Netherlands and the United States. তো জাপান কেন এই জিনিসটা করছে? জাপান চাইছিল যে সাউথ ইস্ট এশিয়া তাদের আন্ডারে নিয়ে যাবে, এবং জাপান ভাবছিল যে আমেরিকা জাপানকে আটকায় দিবে। ইউকে, নেদারল্যান্ড আর আমেরিকার কিছু জায়গা, মানে তাদের কন্ট্রোলে কিছু জায়গা ছিল সাউথ ইস্টে। তো জাপান ভাবছিল যে পার্ল হারবারে যেই নেভাল বেসটা আছে, এটাকে যদি আমরা ভেঙে দিতে পারি, এটাকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি, তাহলে আমেরিকার আমাদের কোনো থ্রেট থাকবে না। তো এটা ভাই তারা একটা প্রিভেন্টিভ অ্যাকশন হিসেবে কিন্তু তারা এই সারপ্রাইজ অ্যাটাকটা করে। তো ডেটটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7ই ডিসেম্বর 1941 সাল। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা নোট করে রাখবেন। ইন রেসপন্স ইউএসএ জয়েন্ট দ্য ওয়ার অফিসিয়ালি অন ডিসেম্বর 8, 1941। এই পার্ল হারবার অ্যাটাক জাপানের অন্যতম একটা ভুল ছিল। ইভেন তারা পার্ল হারবার যখন আক্রমণ করে, তারা মেইন নেভাল বেসটাকে আক্রমণ করে, কিন্তু নেভাল বেসের আরও অনেক কিছু অংশ ছিল, ওই জায়গাগুলো কিন্তু তারা আক্রমণ করতে ব্যর্থ হয়, তারা আক্রমণ করে নাই। এখানেও তাদের অনেক ব্যর্থতা ছিল। তো যাই হোক, এরই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাই ইউএসএ 8 তারিখে, তার পরের দিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অফিসিয়ালি অংশগ্রহণ করে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বর্বরতম একটা ইনসিডেন্ট, সেটা হচ্ছে অ্যাটমিক bombings, World War II. The United States detonated 2 nuclear weapons over the Japanese cities of Hiroshima and Nagasaki on August 6 and 9, 1945 respectively. The two bombings killed between 1,29,000 and 2,26,000 people, most of whom were civilians ordered by Truman. The bomb Little Boy was detonated in Hiroshima on August 6 by Colonel Paul Tibbets, the pilot from B-29 Superfortress Enola Gay bombardier Thomas Farraby. The bomb Fat Man was detonated in Nagasaki on August 9 by Major Charles Sweeney, the pilot from B-29 Boxcar bombardier Kermit Bihan. তো আমরা দেখতে পাই যে আমেরিকা কিন্তু পরবর্তীতে 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু তারা অ্যাটমিক বম্বিং, অর্থাৎ পারমাণবিক যে বোমা নিক্ষেপ করে। এই দুইটা বোমা নিক্ষেপের ফলে কিন্তু প্রায় 1,30,000 থেকে 2,00,000 মানুষ, 2,30,000-এর মতো মানুষ মারা যায়। তো মোস্ট অফ দেম ওয়ার সিভিলিয়ান্স, তাদের বেশিরভাগ ছিল সিভিলিয়ান। এবং এই পারমাণবিক বোমা নিক্ষেপে যিনি অর্ডার করে, অর্থাৎ তিনি ছিলেন হেনরি এস ট্রুম্যান। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো হিরোশিমায় যে বোমটা ফেলানো হয় সেটা হচ্ছে 6 আগস্ট হিরোশিমায় যে পারমাণবিক বোমাটা ফেলা হয় সেটার নাম ছিল লিটল বয়, এবং যে পাইলট ছিল সেই পাইলটের নাম ছিল পল টিবেটস, এবং যেই বিমানটা থেকে ফেলা হয় সেই বিমানটার নাম ছিল এনোলা গে, এবং সেটা মডেল ছিল B-29 সুপারফোর্ট্রেস। এবং বম্বার্ডিয়ার, অর্থাৎ যে বোম ফালায় যে, তার নাম ছিল থমাস ফেরেবি। আর নাগাসাকিতে যে বোমটা ফেলা হয় সেটা হচ্ছে August 9, অর্থাৎ 9 আগস্ট, আর সেই বোমটার নাম ছিল ফ্যাটম্যান। আর এটার পাইলট ছিল চার্লস সুইনি, এবং এটার প্লেনের মডেল ছিল B-29, এবং এটার নাম ছিল বক্সকার। তো নাগাসাকিতে যেটা ফেলা হয় সেটার নাম ছিল বক্সকার, প্লেনটার নাম ছিল বক্সকার। আর হিরোশিমায় যে বোমাটা ফেলা হয় ওটার প্লেনের নাম ছিল এনোলা গে। আর দুইটারই মডেল ছিল প্রায় সেম, B-29 সুপারফোর্ট্রেস। আর নাগাসাকিতে যেই বোমটা ফেলা হয় সেটা বোম্বার্ডিয়ার ছিল কারমিট বিহান। অ্যাটমিক বম্বিং খুবই নৃশংস এবং বর্বরতম। তো এখানে একটা কথা বলতে হয় যে বম্বিং অফ টোকিও, এটা অনেক জায়গায় আমি দেখছি এটা স্কিপ করা হয়।
এটা খুবই বর্বরতম একটা পার্ট ছিল। The bombing of Tokyo was a series of firebombing air raids by the United States Army Air Forces during the Pacific campaigns of World War II. Operation Meeting House, which was conducted on the night of 9th March 1945, is the single most destructive bombing raid in human history. More than 90,000 and possibly over 100,000 Japanese people were killed, mostly civilians. তো টোকিওতে যেই সিরিজ বম্বিং করা হয়, হ্যাঁ, এয়ার রেডের মাধ্যমে যে সিরিজ বম্বিং করা হয়, যেটা আমেরিকা করে, ইউনাইটেড স্টেটস একটা এয়ার রেড দেয় টোকিওতে। তো সেটা ছিল 9 তারিখ আর 10 তারিখ, 9-10 মার্চ 1945 সাল। এবং এই যে সিরিজ বম্বিং করা হয়, এখানে কিন্তু এটা মানব ইতিহাসে সবচেয়ে বড় একটা ডিস্ট্রাকটিভ একটা বম্বিং ছিল, এয়ার রেড ছিল। এই এয়ার রেডে কিন্তু ইনস্ট্যান্টলি প্রায় 1 লাখের মতো জাপানিজ মানুষ মারা যায়, যাদের মোস্টলি ছিল সিভিলিয়ান। তো অনেকে ভাবে যে অ্যাটমিক বম্বিংয়ের অর্থাৎ পারমাণবিক বোমার ফলে কিন্তু ইনস্ট্যান্টলি লাখ লাখ মানুষ মারা গেছে, কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে এই টোকিও বম্বিংয়ে ইনস্ট্যান্টলি। পারমাণবিক বোমায় যেই মানুষ মারা গেছে, পরবর্তীতে ইনস্ট্যান্টলি কিন্তু বেশি মানুষ মারা যায়নি, প্রায় 80 লাখ 90 লাখ মারা গেছে। কিন্তু পরবর্তীতে কিন্তু বোমার যেই তেজস্ক্রিয়তা আছে, এর ফলে কিন্তু অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ, প্রায় 2 লাখ 2.5 লাখের মতো মানুষ মারা গেছে। কিন্তু টোকিও বম্বিংয়ে কিন্তু ইনস্ট্যান্টলি প্রায় 1 লাখের বেশি, 90 থেকে 1 লাখের বেশি কিন্তু মানুষ ইনস্ট্যান্টলি মারা যায়, তাৎক্ষণিকভাবে মারা যায়। এটা খুবই বর্বরতম একটা পার্ট ছিল। তো এরপরে আমরা চলে আসি অপারেশন ওভারলর্ড, অর্থাৎ নরম্যান্ডি ল্যান্ডিংস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যুদ্ধের একটা পুরা টার্নিং পয়েন্ট। So Operation Overlord was the codename of Battle of Normandy, the Allied operation that launched the successful invasion of German-occupied Western Europe during World War II. The operation was launched on 6 June 1944 with the Normandy landings. This is also called Normandy Invasion or D-Day, Down Day for Germany. At dawn on 6 June, nearly 7,000 US and British ships and craft carrying close to 100,000 and 60,000 troops lay off the Normandy beaches, surprising German commanders. D-Day, 6 June 1944. তো অপারেশন ওভারলর্ড অর্থাৎ যেটার আরেকটা নাম ছিল সেটা হচ্ছে ডি-ডে। তো এটার আরেকটা নাম ছিল ব্যাটল অফ নরম্যান্ডি, যেটা অ্যালাইড অপারেশন অর্থাৎ মিত্রশক্তি জার্মানির বিরুদ্ধে ঘোষণা করে। জার্মানির 6 জুন 1944 সালে, যেটা খুবই ইম্পর্টেন্ট, 6 জুন 1944 সালে জার্মানির ওয়েস্ট জার্মানির যে পার্টটা আছে, ওয়েস্টার্ন ইউরোপের যে পার্টটা জার্মানির, এখানে কিন্তু তারা আক্রমণ করে, সমগ্র মিত্রশক্তি মিলে কিন্তু জার্মানিকে আক্রমণ করে এবং জার্মানি কিন্তু এই যুদ্ধে হাইরা যায় এই ডিডের মাধ্যমে, অপারেশন ওভারলর্ডের মাধ্যমে বা নরম্যান্ডি ল্যান্ডিংসের মাধ্যমে। এটা নিয়ে কিন্তু অনেক অনেক মুভি আছে, সম্ভবত ব্যান্ড অফ ব্রাদার্স, তারপরে আরেকটা মুভি আছে যেমন সেভিং প্রাইভেট রায়ান, সেটাও মেবি অপারেশন ওভারলর্ড নিয়ে। তো অনেক, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হিউম্যান হিস্ট্রিতে অনেক উল্লেখযোগ্য একটা অপারেশন ছিল এটা, ওয়ার্ল্ড ওয়ার 2 এর খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ন আউট পয়েন্ট এটা। তো এটা কিন্তু ডি-ডে অর্থাৎ ডাউন ডে ফর জার্মানি, এর মাধ্যমে কিন্তু জার্মানি হাইরা যায়। এটার ডেট ছিল 6 জুন 1944। তো এরপরে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে আরও কিছু ইম্পর্ট্যান্ট অপারেশন ছিল, যেমন অপারেশন বারবারোসা। Operation Barbarossa was the code name for the invasion of the Soviet Union by Nazi Germany and some of its Axis allies. তো অপারেশন বারবারোসা ছিল যে নাজি জার্মানি আর অক্ষশক্তির কিছু দেশ অর্থাৎ ইতালি সাপোর্ট আর জার্মানি মিলে কিন্তু রাশিয়াকে অ্যাটাক করে। তো রাশিয়ার প্রায় অর্ধেকেই কিন্তু জার্মানি কিন্তু দখল করে নেয় এই অপারেশন বারবারোসার মাধ্যমে। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং অপারেশন বারবারোসার পরে হিটলারের বাহিনী, নাজি বাহিনী কিছু ভুল করে, তাদের ইন্টেলিজেন্স কিছু ভুল করে, এবং সেই ভুলের কারণে কিন্তু পরবর্তীতে রাশিয়া কিন্তু জার্মানিকে প্রায় হারায় দেয়। তো ওইটাতে না আসি। তো আরও কিছু ইম্পর্টেন্ট অপারেশন, যেমন অপারেশন ইগল অ্যাটাক ছিল, হুইচ ওয়াজ দ্য কোড নেম অফ এ মিলিটারি অপারেশন বাই নাজি জার্মানি লুফওয়াফে জার্মান এয়ারফোর্স টু ডিস্ট্রয় দ্য ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স
By June 1940, the Allies had been defeated in Western Europe and Scandinavia. তো নাজি জার্মানি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে কিন্তু তারা কিছু সাকসেসফুল অ্যাটাক করে। তো এরই উদাহরণ হচ্ছে অপারেশন ইগল অ্যাটাক। তো ব্রিটিশ এয়ারফোর্স কিন্তু ধ্বংস করে ফেলায়, প্রায় অলমোস্ট ধ্বংস করে ফেলায় এই জার্মান এয়ারফোর্স। এটার অন্যতম নাম ছিল ইগল অ্যাটাক, অপারেশন ইগল অ্যাটাক। আর অপারেশন বারবারোসা আমরা দেখতে পাই যেটা সোভিয়েত ইউনিয়নে করা হয়। তো প্রথম দিকে কিন্তু জার্মানি প্রায় জিতে যায়, কিন্তু তাদের কিছু অনেক ভুলের কারণে মেইনলি তাদের ইন্টেলিজেন্স অনেক ভুল করে জার্মানি। এর ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে তারা জার্মান হাইরা যায়। এবং আমরা একটু আগে দেখছি যে অপারেশন ডি-ডে, যার ফলে একটা খুবই বড় একটা পরাজয় জার্মানি মেনে নেয়। তো আমরা এরপরে আসি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বর্বরতম একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে হলোকস্ট। তার পাশাপাশি একটা আছে, সেটা হচ্ছে ক্যাটিন ম্যাসাকার। এটা পরে আসি, প্রথমে আসি হলোকস্ট। তো দ্য হলোকস্ট, অলসো নোন অ্যাজ এ শোয়া, was the genocide of European Jews during World War II. Between 1941 and 1945, Nazi Germany and its collaborators systematically murdered some 6 million Jews across the German-occupied Europe. তো হিটলারের, আমি প্রথমেই বলছিলাম যে হিটলারের কিছু রেসিস্ট আইডিওলজি ছিল, তার নিজস্ব ফিলোসফি ছিল। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে হিটলারের যে নাজি বাহিনী, তারা কিন্তু 6 মিলিয়ন ইহুদি হত্যা করে, যার অপর নাম দ্য হলোকস্ট। তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শোয়া। এটা খুবই বর্বরতম একটা পার্ট। তো দ্য কাটিন ম্যাসাকার বা কাতিন গণহত্যা, এটা ছিল ওয়াজ এ সিরিজ অফ মাস এক্সিকিউশনস অফ নিয়ারলি 22,000 Polish military officers and intelligence carried out by the Soviet Union, especially the NKVD in April and May 1940. তো সোভিয়েত ইউনিয়নে কিন্তু একটা গণহত্যা চালায়, সেটা ছিল কাতিন ম্যাসাকার বা কাতিন গণহত্যা, কাতিন ম্যাসাকার। এটা কিন্তু এখানে কিন্তু প্রায় 22,000 পলিশ মিলিটারি অফিসারকে মাইরা ফেলা হয়। এই সেই বড় বড় চিত্র, হলোকস্টের চিত্র, এটা কাতিন গণহত্যার চিত্র। তো যুদ্ধের শেষ বা ওয়ার এন্ডিং অন May 7, 1945, 7 days after Hitler committed suicide, Nazi Germany surrendered unconditionally to the Allies. Japan fought on alone, surrendering formally on September 2, 1945. তো 7 তারিখ, অর্থাৎ মেয়ের 7 তারিখ 1945 সালে, মানে হিটলার সুইসাইড করার 7 দিন পর মেয়ের 7 তারিখ 1945 সালে কিন্তু নাজি জার্মানি কিন্তু মিত্রবাহিনীর কাছে কিন্তু তারা আত্মসমর্পণ করে। কিন্তু জাপান আত্মসমর্পণ করে না, জাপান একলাই যুদ্ধ চালায় যায়। এবং এই আত্মসমর্পণ যেটা ফর্মালি অর্থাৎ অফিসিয়ালি হয়, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ। তো ই-ডে বা ভিই বা ভিক্টোরি ইন ইউরোপ, সেটা ছিল অন 8 May 1945. গ্রেট ব্রিটেন, ইউনাইটেড স্টেটস, অলসো ফ্রান্স সেলিব্রেট ভিক্টোরি ইন ইউরোপ ডে, অর্থাৎ ভিই ডে। 7 তারিখ নাজি জার্মানি অর্থাৎ জার্মান আত্মসমর্পণ করে, কিন্তু তার পরের দিন এটা মানে অফিসিয়ালি তারা মানে পুরো বিশ্ব জানতে পারে যে জার্মানি হাইরা গেছে এবং ইউরোপ অর্থাৎ ইউনাইটেড স্টেটস, ফ্রান্স অর্থাৎ অ্যালাই পাওয়ার বা মিত্রশক্তি জিতে গেছে। তো এই জন্যই এটাকে বলা হয় ভিক্টোরি ইন ইউরোপ। তো ভিক্টোরি ইন ইউরোপ ছিল মেয়ের 8 তারিখ বা 8ই মে, আর জার্মানি কিন্তু সারেন্ডার করে মেয়ের 7 তারিখে, যেটা মাথায় রাখতে হবে। আর যে অর্থাৎ ভিক্টোরি ওভার জাপান বা জাপান সারেন্ডার অন 14 আগস্ট বাট অফিসিয়ালি অন 15 আগস্ট 1945 বা 1945. The victory over Japan Day is a day on which Imperial Japan surrendered in World War II, in effect bringing the war to an end. However, the official surrender ceremony did not occur until over 2 weeks later, and thus President Truman marked 2nd September as the official VJ Day, অর্থাৎ ভিক্টোরি ওভার জাপান ডে। তো জাপান কিন্তু 14 তারিখ সারেন্ডার করে এবং তার পরের দিন 15 আগস্ট কিন্তু জাপানের যে এম্পায়ার ছিল তিনি কিন্তু অফিসিয়ালি তারা আত্মসমর্পণ করে। এবং সেই হিসেবে বলা যায় যে 15 তারিখ ভিক্টোরি ওভার জাপান ডে হওয়ার কথা, কিন্তু একদল আত্মসমর্পণ করলে তো হবে না, আরেকদলকে তো মেনে নিতে হবে। কিন্তু মিত্রশক্তির অর্থাৎ আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রুমান 2 সপ্তাহ পর 2nd সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের 2 তারিখ
তিনি কিন্তু এই জাপানের যে আত্মসমর্পণ এটা কিন্তু গ্রহণ করে, এবং এটাই ছিল কিন্তু অফিসিয়াল ভিক্টরি ওভার জাপান ডে, অর্থাৎ এভাবে কিন্তু যুদ্ধের পরিসমাপ্তি হয়। তো দ্য ওয়ার অফিসিয়ালি এন্ডস অন 2nd সেপ্টেম্বর 1945। তো আমরা দেখতে পাই যে জাপানের যেই আত্মসমর্পণ এটা ট্রুম্যান অফিসিয়ালি গ্রহণ করা হচ্ছে 2nd সেপ্টেম্বর, এবং জার্মানিও কিন্তু ফর্মালি যে সারেন্ডার এটা হয় হচ্ছে 2nd সেপ্টেম্বর 1945। তো এইভাবে কিন্তু অফিসিয়াল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অফিসিয়াল এন্ডিং হয়। তো আমরা দেখতে পাই যে সেপ্টেম্বরের 1 তারিখ যুদ্ধ শুরু হয়েছিল, আর সেপ্টেম্বরের 2 তারিখ যুদ্ধ শেষ হয়, অর্থাৎ 1 সেপ্টেম্বর 1939 শুরু হয় এবং শেষ হয় 2nd সেপ্টেম্বর 1945। এই সেই ভিই ডে বা ভিক্টরি ইন ইউরোপ, 8 মে 1945, আর এই সেই ভিক্টরি ওভার জাপান ডে 2nd সেপ্টেম্বর 1945। এবার আসি নুরেমবার্গ ট্রায়ালস বা যুদ্ধের পর যুদ্ধের যে সালাসি কার্যক্রম বা বিচার কার্যক্রম, যার অন্যতম নাম ছিল দ্য নুরেমবার্গ ট্রায়ালস, were a series of military tribunals held after World War II by the Allied forces under international law and the laws of war. Also known as Nuremberg Tribunal, 12 defendants were sentenced to death. তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 12 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তার মধ্যে প্রায় 10 জনকে ফাঁসিতে ঝোলানো হয়। তো এই সেই ছিল নুরেমবার্গ ট্রায়ালস। এখানে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করা হয়। তো এখানে একটা নাম, খুবই উল্লেখযোগ্য নাম, সেটা হচ্ছে জিওফ্রে লরেন্স। জিওফ্রে লরেন্স ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য জুডিশিয়াল গ্রুপ, বা জুডিশিয়াল গ্রুপের যা বিচার কার্যক্রমের যে জুডিশিয়াল গ্রুপ ছিল, এই জুডিশিয়াল গ্রুপের প্রেসিডেন্ট ছিল জিওফ্রে লরেন্স। তো এভাবে কিন্তু যুদ্ধের সূচনা হয়। তো আমরা যুদ্ধে দেখতে পাই অনেক কিছু দেখতে পাই। আমরা যুদ্ধের সূচনা দেখতে পাই হিটলারের অ্যাগ্রেশন, জার্মান অ্যাগ্রেশন, জার্মানদের বিভিন্ন অপারেশন বারবারোসা, অপারেশন ওভারলর্ড, অপারেশন ইগল, অ্যাটমিক বম্বিং, হলোকাস্ট, মাস জেনোসাইড, আমরা অনেক কিছু দেখতে পাই, পার্ল হারবার অ্যাটাক। এইভাবে কিন্তু আস্তে আস্তে যুদ্ধের সূচনা হয় এবং যুদ্ধ শেষ হয়ে যায়। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।